ঈশা, আমার গাড়িটা ঠিক করতে হবে। চল, সামনে তো একটা গ্যারেজ আছে, ওখানে নিয়ে যাই চল। কিন্তু এটাকে নিয়ে যাব কি করে? আমি আর তুই মিলে তো ধাক্কা দিয়ে নিতেও পারবো না। দেখি আশেপাশে কাউকে পাই কিনা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওই তো একটা ছেলে এই দিকে আসতেছে। ওই ছেলে, দাঁড়াও। একটা ছেলে এসে ওদের সামনে সাইকেল থামায়। জি ম্যাডাম, বলেন। আমাদের গাড়িটা একটু ঠিক করে দিতে পারবে? আমি তো পারবো না, তবে আমার ওস্তাদের পারবে। তাহলে তোর ওস্তাদকে ডেকে নিয়ে আয়। সে তো ভার্সিটিতে গেছে, কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়েই ফিরবে। বাহ, তোর ওস্তাদ দেখি আবার পড়াশোনাও করে। তা তো করেই। ঈশা, কি করব এখন? একটু অপেক্ষা করি। তাছাড়া আশেপাশে তো কোনো গ্যারেজ নেই যে ওখানে দেখাবো। তাহলে অপেক্ষা করি, কিন্তু বাইরে তো অনেক রোদ, কিভাবে কি করবি? আচ্ছা শোন, আমাদের জন্য 2টা আইসক্রিম নিবি, আর বাকি টাকা তোর। আমি এখনই যাব আর এখনই আসবো। তুই যে ওই লোকটাকে টাকা দিলি, যদি ও ফিরে না আসে? আর সামান্য কয়েকটা টাকাই তো, দেখি ফিরে আসে কিনা। 5 মিনিটের মধ্যেই আইসক্রিম নিয়ে আসে। ওরা খেতে থাকে। এর মধ্যেই আকাশও এসে পড়ে সাইকেল করে। ওস্তাদ দাঁড়ান এখানে। কিরে, তুই এখানে কেন? ওস্তাদের গাড়িটা ঠিক করে দিতে হবে। কি হয়েছে গাড়ি? হঠাৎ বন্ধ হয়ে গেছে ওস্তাদ। গ্যারেজ থেকে আমার যন্ত্রপাতি নিয়ে আয়। জি ওস্তাদ, যাচ্ছি। ছেলেটি চলে যায় আর ঈশা আর ইরা তাকিয়ে আছে। বড়িটা কোথায়? কিসের বডি? যে বড়িটা ঠিক করতে হবে। চোখে কি কম দেখেন? আমার তো মনে হয় আপনি দেখতে পান না। এই যে গাড়ি, এটা ঠিক করতে হবে। কি বলেন? এর চেয়ে ভালো ভালো গাড়ি তো আমরা গ্যারেজে ময়লার কাছে ফেলে রাখি। কথাটা শুনে ঈশা তো মিটমিট করে হাসতে থাকে। ইরা দেখে তো রাগে গা জ্বলার মতো অবস্থা। শাকচুন্নি, তুই হাসলি কেন? আমি কই হাসলাম? তুই তো এখনো হাসছিস। ও কিছু না, তোকে আমি অনেকবার বলেছি এই গাড়িটা ফেলে দে। তুই জানিস না এই গাড়িটা কার? তোর দাদার গাড়ি। তোর বাবা যেখানে চালায় না সেখানে তোকেই কেন ব্যবহার করতে হবে বলতো? তুই চুপ কর, নয়তো তোর ঘাড় এখানে আমি মটকাবো। ঠিক আছে, আমি চুপ করলাম। ভাইয়া, আপনি বরং গাড়িটা দেখে দিন। গাড়িটা 10 মিনিট ধরে দেখতে থাকে। দেখা শেষ হলে গাড়ি তো আপনার মতোই দুর্বল আর ভাঙাচোরা। আজ মিস্টার, আমাকে কোন দিক দিয়ে আপনার দুর্বল মনে হয়? আর ভাঙাচোরা কাকে বললেন? আপনি যে দুর্বল না তা বুঝবো কি করে? তা বুঝতে হলে তো একটিবারের জন্য হলেও আপনার সাথে ড্রাইভ করতে হবে। তাহলে তো বোঝা যাবে দুর্বল কতটা আর ভাঙাচোরাও কতটুকু আছে। গাড়ি ঠিক করার বাহানায় লুচ্চামি শুরু করে দিয়েছেন। এক্সকিউজ মি, আমি গাড়ির কথা বলছি। আপনি তো তখন আমারই কথা বলছিলেন। দেখুন, যার মনে লুচ্ছামি দিয়ে ভরা সে তো এইসবই কিছু ভাববে। দেখুন, কথা ঘোরাবেন না। আপনি আমার সাথে ড্রাইভ করতে চেয়েছেন, আর সে কথা নিজের মুখেই বলেছেন। আমি তো গাড়ি একসাথে ড্রাইভ করার কথা বলেছি। আপনার কাজ শেষ করে আপনি যেতে পারেন। 10 মিনিটে হয়ে যাবে, আর আমার মনে হয় এই 10 মিনিট সহ্য করার ক্ষমতা আপনার নেই। আপনি কথা বলেন ঠিকই, কিন্তু কথাবার্তা পুরো লুচ্চামি মার্কা। 15 মিনিটের মধ্যে কাজ শেষ। 1000 টাকা নিয়ে চলে আসতে যাবে তখনই তবে আপনি রাজি থাকলে জীবনের প্রথম ড্রাইভ আপনার সাথে করতে চাই। ইরা রেগে কিছু বলতে যাবে, তার আগেই সাইকেল চালানো শুরু করে। ইরা কিছু বলতেও পারলো না। ওরা গাড়িতে এসে বসে। ওনাকে একটু ড্রাইভ করার সুযোগ তো দিতে পারতি। তুই চুপ থাকবি তুই? হ্যাঁ, ওই লুচু ছেলেটাকে তো আমি দেখে নিব। দেখতে হলে তো তোকে আগে সুযোগ দিতে হবে। ওই ছেলের থেকে তুই বড় লুচুনি। কি আর করার, ঈশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে ইরা ওর বাসায় চলে আসে। কিছুক্ষণ পর কি রে, এত লেট হলো কেন তোর? রাস্তায় একটা গাড়ি ঠিক করে দিয়ে তারপর আসতে হলো। আচ্ছা, ওই গাড়িটা একটু দেখ তো, দেখ কি হয়েছে ওই গাড়িটার। দেখতেছি আমি। 2 ঘন্টার ভিতরে গাড়ি ঠিক হয়ে যায়। 5000 টাকা বিল নিয়ে রহিম চাচার হাতে দেয়।
চাচা এই নিন টাকা। আচ্ছা শোন, আমি একটু বাইরে যাব, কালকে ফিরবো, তুই একটু এই দিকটা দেখিস। চাচা আমার তো কালকেও পরীক্ষা আছে। আচ্ছা, আমি বরং কালকেই যাই, তুই বরং সন্ধ্যার দিকে বাসায় চলে যাস। ঠিক আছে। সন্ধ্যের পরে বাসায় চলে আসে তখনই। চাচা, একটা কথা বলতাম। কি কথা চাচা? আপনি ওস্তাদকে যতটা ভালোবাসতেন তার কাউকে এতটা ভালোবাসেন না। ছেলেটা একে তো এতিম, ওর বাবা মা কেউ বেঁচে আছে কিনা সেটাই তো জানে না, তার উপর কাজে কতটা দক্ষ। সে সব তো জানি ওস্তাদ। যা এখন তোর কাজ কর। ছেলেটি কাজ করতে থাকে। আকাশও পড়াশোনা করে পরের দিন সকালে বেরিয়ে পড়ে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে ঢুকবে তখনই ইরার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। কোন শালারে আমাকে ফেলে দিল? আমার তো কমরটা মনে হয় গেল। হে কি, তুই এখানে কেন? আমারও তো সেম কথা, আপনি এখানে কেন? আমার ভার্সিটিতে এসে বলছিস আমি এখানে কেন? কি বলেন? চোখে কি দেখিস না? দেখতে পাচ্ছি না বলি তো কিছু বলছি না। সরে দাঁড়ান, আমার দেরি হয়ে যাচ্ছে। এখানে কার গাড়ি সরাতে এসেছিস? আমি এখানে পরীক্ষা দিতে এসেছি, কারো গাড়ি ছাড়াতে না। কি, তুই এই ভার্সিটিতে পড়িস? কেন, গরিব বলে কি এখানে পড়তে পারি না? ব্যাপারটা তেমন না। তাহলে ব্যাপারটা কি বলুন? আচ্ছা যাক গিয়ে সেসব কথা, আমার লেট হয়ে যাচ্ছে। তোর সাথে কথা বললে ক্লাসে লেট হয়ে যাবে। কে বলেছে আমার সাথে কথা বলার জন্য? আপনি তো অনেক ঝগড়াটে। আপনিও কম কিসের? এরপর থেকে যেন আমার চোখের সামনেও তোকে না দেখি। ভার্সিটিতে যখন পড়তেছেন তখন মাঝে মাঝে দেখা হবে। যদি না হয়? তাহলে তো আপনার কপাল ভালো হবে। এখন সরুন তো। ইরাকে হাত দিয়ে সরিয়ে নেয় ছোট বাচ্চাদের মতো। এতে ইরাতেও ভ্যাবাচাকা খেয়ে যায়। কোনো কিছু বলার আগেই চলে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যে ঈশা আসে, ওকে সবটা বলে। বলিস কি, আমার মনে হয় উনি তোকে ভালোবাসে। কি যা তা বলছিস বলতো? দেখা হওয়ার একদিনও হলো না, এর মধ্যে প্রেম? প্রেমে পড়তে 1 সেকেন্ডও যথেষ্ট, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। তুই তো এটার উপরে পিএইচডি করেছিস। এখন চল ক্লাসে যাই। অন্য হলে আমাদের ক্লাস হবে। ওরা চলে যায় ক্লাসে। পরীক্ষা শেষ, বের হয়ে আকাশ ক্যান্টিনে আসে। তখন বেকি নামের একটা ছেলের সাথে ঝামেলা হয় আকাশের। আমার হাতগুলো চেপে দে তো। তোর চামচাদের বল। তুই তো আমার চামচা, তুই তো নতুন নিয়োগ দিলাম আমি। তুই কি অতীত ভুলে গেছিস? অতীত আমি সব সময় মনে রাখি। যদি তোর মনে থাকতো তাহলে তো অনেকটা ভালোই হতো তোর জন্য। যাক গে সেসব কথা, আমার তারা আছে, রাস্তা থেকে সর। যদি না সরি? 1 বছর আগেও সেম জায়গায় সেমভাবে মার খেয়েছিলি, কপালে এখনও সে দাগ আছে। তারপরেও কেন আসিস বারবার আমার সাথে ঝামেলা করতে? ঝামেলা তো আমি এখন করব তোর সাথে। সামান্য 3-4 জনকে নিয়ে এসে তুই আমার সাথে ঝামেলা করবি? করলাম। তাছাড়াও আজকে তো পরীক্ষা শেষ, এরপর ক্লাস শুরু হতে হতে অনেক দেরি। তুই তো ক্লাসে ঠিক মতো আসিস না, আসবি কি করে? তুই তো করিস মেকানিকের কাজ। তুই কি শুধু কথাই বলবি নাকি ওকে সাইজ করার কথা ভাববি? তোরা ওর হাত পা ধর, আমি ওর একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে বন্ধু। লাঠি নিয়ে আসে, আকাশকে মারতে যাবে, উল্টো ওদেরই মারতে থাকে। ওদের হিরোদের মতো মারতে থাকে। তবে এখন এটা ভেবে নেবেন না আকাশ শুধু মেকানিক, এর বাহিরেও ওর একটা আলাদা আরও একটা কাজের পরিচয় আছে। দেখবি ঠিকই মার খাবে। আমার তেমনটা মনে হয় না। তাহলে এখন কি চাস? কিছুই তো চাওয়ার নেই আমার, তবে ওনাকে এভাবে মারবে এটা কোনো কথা? তোর দেখি দরদ উতলে পড়ছে, এমনভাবে দরদ দেখাচ্ছিস মনে হচ্ছে সে তোর ভাই। সত্যি যদি আমার বড় ভাই হারিয়ে না যেত তাহলে ওনার বয়সী হতো। কি, তোর বড় ভাইও আছে? কিন্তু তুই তো আমাকে আগে এগুলো কিছুই জানাসনি। আমার জন্মের 1 মাস আগেই ভাইয়া হারিয়ে যায়। কি বলছিস? তোর বাবা তো এখন জজ, আর যখন তোর ভাই হারায় তখন তো উনি উকিল ছিল। একটা কেসের ব্যাপারে বাবা মা ভাই অন্য জায়গায় গিয়েছিল, ওখানে বাবার উপরে কারা হামলা করে, এরপর থেকে ভাইয়াকে ওরা নিয়ে গেছে। এরপর আর কোনো খবরই পাওয়া যায়নি।
এত বড় একটা কথা, অথচ আমি কিচ্ছুই জানি না। তুই এখন চুপ থাক। ওনাকে কে বাঁচাবে এখন? লাঠি নিয়ে আয়। ওরা আকাশকে নিয়ে মাঠে আসে, এসে ওর হাত পা ধরে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেননা বিকির বাবা একজন বড় নেতা, সেজন্য সবাই চুপচাপ। ততক্ষণে ইরা ও ঈশাও এসে পড়ে। ওরা পরিস্থিতি দেখে বুঝতে বাকি রইল না। আজকের মতো ছেড়ে দে। তুই কি আগের মতোই থাকবি? তোকে আর কত সুযোগ দিব বল? এটাই শেষ সুযোগ, আর এমনটা করব না। যাক, যদি তোর মনে থাকে এখন সর এখান থেকে। ওরা চলে যায়। ইরা আর ঈশা আকাশের মারামারি দেখতে থাকে। কত সুন্দর করে মারামারি করলো। আমি তো ভেবেছিলাম ওনাকে কেউ বাঁচাবে না। এখন চল আমরা ফিরে যাই। হ্যাঁ চল তাহলে। ওরাও চলে যায়, আকাশও চলে আসে গ্যারেজে, এসে কাজ শুরু করে। তখন রহিম চাচা চলে যায় একদিনের জন্য ওনার কাজে। রাতের বেলায় গাড়ি ঠিক করতে থাকে, তখন কিছু ছেলে আসে। ওস্তাদ, কিছু ছেলে এসেছে। ওদের অপেক্ষা করতে বল 10 মিনিট। ওস্তাদ, এরা তো চাঁদা নিতে এসেছে। কিসের চাঁদা নিতে এসেছে ওরা? সেগুলো তো জানি না, আপনি কথা বলে দেখেন। গাড়ির নিচ থেকে বের হয়ে ওই ছেলেগুলোর কাছে আসে, এসে ওদের সাথে কথা বলতে থাকে। দেখুন, আপনাদের কোনো টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না মানে? তুই জানিস আমরা কে? তোমরা কারা তা জেনে আমার কি কাজ? এটা তো বেশি পটর পটর করতেছে। একে ধরে আগে মার, তারপর এমনিতেই টাকা দেবে। আচ্ছা, মারামারি দরকার নেই। কত দিতে হবে তা বলো আমাকে। তুই বেয়াদবি করেছিস, সেজন্য 2000 টাকা দিবি। চাঁদা তো অন্যরা 200 করে দিল। বললাম না তোর বেয়াদবি করার কারণে বাকি টাকা দিবি। দে তাড়াতাড়ি। চুপচাপ টাকা দিয়ে দেয়, কেননা এখানে কিছু করা যাবে না, যা করার পরে করে নেবে। পরের দিন রহিম চাচা চলে আসে। এরপরই চাচা, 1 ঘন্টার একটা কাজ আছে, শেষ করে আসতেছি। ঠিক আছে, যাও। গ্যারেজ থেকে বের হয়ে কল দেয় আরিফকে, জিজ্ঞেস করে নেয় ছেলেগুলো কোথায় আছে। কিছুক্ষণের ভিতরে চলে আসে সেই জায়গায় 4 জন লোক নিয়ে, সবার মুখেই মাস্ক। তোরা কে? এখানে কেন এসেছিস? আমরা কেন এসেছি তা জানি না, তবে এতটুকু শিওর তোদের মারতে হবে। আমাদের মারবি? সেটা আবার আগে থেকেই বলে দিচ্ছিস? সত্যি তোদের সাহস আছে বলতে হবে। আমাদের সাহসের কথা তুই এখনই জানতে পারবি। ভাই, আপনারা কথা শেষ করে নিন। ও, তাহলে তোদের বস, ওই বসকে বলবি। তোদের চাঁদা উঠানো বন্ধ করতে হবে। কে রে তুই, যে তোর কথায় চাঁদা তোলা বন্ধ করবো আমরা? যদি না করিস তাহলে তোদের কি হাল হবে তা কি তোরা জানিস না? ও তাই নাকি? কি করবি তুই? তোদের এখন এমন একটা শিক্ষা দিয়ে যাব যেন সারা জীবনের জন্য তোরা আর নিজের পায়ে দাঁড়াতে না পারিস। ভুলে যাস না আমরা এখানে 10 জন আছি, আর তোরা মাত্র 4 জন। তোদের যদি মারি তাহলে তোদের নেতা তো তোদের দেখার জন্য অবশ্যই আসবে। দেখি তোদের নেতা আজও আসে কিনা। নেতার জন্য আমরা এত কিছু করি, সে তো আমাদের জন্যই অবশ্যই করবে। আরিফ, ওদের একটা পা করে ভেঙে দাও, যেন বাকি জীবনের জন্য আর কখনো দাঁড়াতে না পারে। নেতার চামচামের জন্য ওদের পা হারাতে হবে। জি ভাই, তাই হবে। কিরে, তোরাও কি দাঁড়িয়ে থাকবি নাকি? এদের আপ্যায়ন করবি? আরে বেচারা এসেছে, একটু খাতির যত্ন তো কর ওদের জন্য। এরপর 2 গ্রুপের মধ্যে শুরু হয় ঝামেলা। একে একে ওই ছেলেগুলোর পা বরাবরই ভেঙে দেয়। শেষের জনের বেলায় পা ভাঙতে গিয়েও ভাঙেনি। আরিফ, ওকে ছেড়ে দে। ওকে কেন ছেড়ে দিব ভাই? সবার যদি পা ভেঙে ফেলি তাহলে ওদের হসপিটালে নিবে কে? ওখানে নেওয়ার জন্য তো কাউকে লাগবে। কথাটা তো ঠিকই বলেছেন। যা, তোকে ছেড়ে দিলাম। এদের নিয়ে এখন হসপিটালে যা। তবে একটা কথা বলতো। কি কথা বলুন? আচ্ছা, তোরা এই চাঁদার টাকা নিয়ে কি করিস বলতো? সব নেতার হাতে তুলে দেয়, তারপর ওখান থেকে আমাদের জন্য দেয়। কিন্তু এতে তোদের লাভ কোথায়? ওই যে আমরা যদি কখনো পুলিশের ঝামেলায় পড়ি তাহলে আমাদের রক্ষা করবে। বুঝতে পেরেছি, এজন্যই তোরা নেতাদের গোলামি করছিস। আচ্ছা, যা গিয়ে সেসব কথা। এদের নিয়ে হসপিটালে যা। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। ওদের নিয়ে হসপিটাল চলে যায়। ডক্টর ওদের চিকিৎসা করতে থাকে, সেই ফাঁকে ওদের নেতাও আসে, সাথে বিকিও। বিকি হচ্ছে নেতার ছেলে। তোমাদের এই অবস্থা করলো কে? একটা ছেলে এসে আমাদের কি মারটাই না দিল।
মার খেতে কি তোদের লজ্জা করে না? লজ্জা কেন করবে? কে তোদের মেরেছে নাম বল তার। নাম ছিল আরিফ, আর ওদের বসের নাম আমি ঠিক জানি না। ওরা সবাই মুখে মাস্ক পরে এসেছিল। বিকি, তুই খবর নে তো কারা এই কাজ করতে পারে। ঠিক আছে বাবা, আমি খবর নিচ্ছি। ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে ওর বাসায়, এসে একটা ঘুম দেয়। রাত 11টা বাজে। বাবা মা ভাইয়াকে ছাড়া আমরা এভাবে কত বছর ওনার জন্মদিন পালন করব? যতদিন আমরা বেঁচে আছি ততদিন। তোর বান্ধবীদের বলেছিস তো? হ্যাঁ, ওরা এখনই চলে আসবে। 5 মিনিটের ভিতরে ইরা, ইতি, ঈশিতা ওরা 3জনেই আসে। আপনাদের তো বলতে ভুলেই গেছি, ইতি আর ঈশিতার সাথে ওদের ভার্সিটিতে বন্ধুত্ব হয়। ইরার সাথে তো ছোটবেলা থেকেই। বাবা মা পরিচিত হও, ও ইতি আর ঈশিতা আমাদের ভার্সিটির নতুন ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। আপনারা দেখি আমাকে পুরোই পর করে দিচ্ছেন। আমরা কি করলাম? ওদের তো ঠিকই শুভেচ্ছা জানালেন, কই আমাকে তো। তোকে এত ঢং করতে হবে না, বুঝলি? 7 বছর ধরে আসা যাওয়া করিস, কই কখনো তো। আচ্ছা তোমরা থামো এখন, চলো আমরা কেক কাটি। 12টা বাজতেই কেক কাটে ওনাদের ছেলের নামে। সবার কেক খাওয়া শেষ। সত্যি আপনারা যে এত বছরও আপনাদের ছেলেকে ভুলতে পারেননি, এটাই অনেক। সত্যি আঙ্কেল, কতজনই পারে এরকম। আমার জন্মদিন তো আমার বাবা মা ঠিকমতো মনে রাখতেও পারে না, অথচ বছরের পর বছর আপনারা ঠিকই মনে রেখেছেন। তোদের মতো আমার কপালটাও সেম। কেন, তোমার আবার কি হয়েছে? আমার বাবা মা তো আমার জন্ম তারিখ ঠিক মতো জানেই না। আমার বিশ্বাস হয় না। তাহলে জিজ্ঞেস করে দেখো, দেখবে বলতে পারবে না, কিন্তু আমার ভাইয়ের জন্মদিন ঠিকই মনে আছে। আচ্ছা ঈশা আঙ্কেলকে কেমন জানি চেনা চেনা লাগছে। ওর বাবা সবচেয়ে বড় আদালতের জজ বলে কথা, চেনা তো লাগবেই। তাহলেই তো আপনার থেকে অনেক সাহায্য নিতে পারবো। আমারও তাহলে আর অপেক্ষা করতে হবে না। আচ্ছা সবার কথা পরে শুনবো, আগে চলো খাবার খেয়ে নিবি, এরপর তোমাদের সমস্যার কথা শুনবো। অবশ্যই আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আপনার ছেলের কোনো ছবি আছে ছোটবেলার? আছে তো। ঈশা, তোর ভাইয়ের রুমে নিয়ে যা, ওখানে ছবি আছে ওর। ততক্ষণে ওদের খাবার সাজাতে বলি আমি। ওরা সবাই উপরে আসে, এসে রুমটা দেখতে থাকে। তারপরে ওরা ছোটবেলার ছবিগুলো দেখতে থাকে, সাথে নিজেরাও কয়েকটা ছবি তুলে নেয়। এত পরিপাটি করে রাখছে রুমটা। মায়ের বিশ্বাস আমার ভাই একদিন ঠিকই আসবে, তখন এসে যেন তার রুম নোংরা না পায়, সেই জন্য সব সময় এই রুমটা এইভাবে গোছানো থাকে। তাহলে তো ভালোই হয়। এখন চল নিচে যাই। ওই তোরা আয়। নিচে নেমে খাবার খেয়ে ঈশার বাবা ওর বান্ধবীদের সমস্যাগুলো শুনতে পায়। একটা কাজ করো, তোমাদের বাবাকে বলো আমার অফিসে এসে বা পাশে এসে আমাকে একটা লিখিত অভিযোগ দেওয়ার জন্য। আমি বাকিটা দেখে নিব। তোমরা এখন ইরার রুমে যাও, রাতটা থেকে যাও। ঠিক আছে আঙ্কেল। কি করার, এরপর ওরা 4 জন একসাথে বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আকাশ চলে আসে গ্যারেজের মধ্যে। আকাশ, ক্যাশে টাকা কম কেন? পোলাপানে এসে চাঁদা নিয়ে গেল 2000 টাকা। ওরা তো 200 টাকা করে নিত। চাচা, ওস্তাদের ওদের কিছু কথা শুনিয়েছিল, সেজন্য ওরা বাকি টাকা জোর করে নিয়ে গেছে। তোদের কোনো ক্ষতি তো করেনি। পুরো টাকা না দিলে ক্ষতি তো অবশ্যই করতো, সেজন্য আমি টাকা দিয়ে দিলাম। ভালো করেছিস। তাহলে এখন বাকি কাজগুলো আস্তে আস্তে শেষ কর। ঠিক আছে, করতেছি। ও তো এখানে কাজে ব্যস্ত। ওইদিকে ঈশা ওর বান্ধবীদের নিয়ে সরাসরি ভার্সিটিতে চলে আসে। ওরা এসেই আড্ডা দিতে ব্যস্ত। আল্লাহ বাঁচাইছে, ইরা তোর গাড়িতে আজকে আসে নাই, নয়তো ডায়রিয়া রোগীও এতবার ওয়াশরুমে যায় না যতবার না তোর গাড়িটা বন্ধ হয়। কথাটা শুনে ইরা বাদে সবাই হেসে দেয়। তবুও ইরা কিছু ভুলছে না, কেননা ইরা আর ঈশা ওরা একজনের কথায় আরেকজনই মোটেও রাগ করে না। তুই জানিস না ওই গাড়িতে কত সেন্টিমেন্ট লুকিয়ে আছে। কিরকম সেন্টিমেন্ট?
ইরা বলে দেব কি? আরে বলো, আমরাও শুনি। আসলে ইরা যখন ওর মায়ের পেটে ছিল তখন আন্টিকে হসপিটাল নেওয়ার সময়ে ইরার জন্ম এই গাড়িতে হয়। এই গাড়িটা ওর দাদুর ছিল, এই জন্য ম্যাডাম এই গাড়িটাতে চলাচল করে। তাহলে এই ছিল মূল কাহিনী? তার বলতে ওই গাড়ির পিছনে কত টাকা যে ইরা খরচ করে তার কোনো হিসেব নেই, বুঝতে পেরেছিস? আচ্ছা, গল্প অনেক হয়েছে, এবার বাসায় ফিরতে হবে। ঠিক আছে, চল, তোদের সবাইকে নামিয়ে দিয়ে আমিও যাব। এটাই ভালো হবে, চল তাহলে। ঈশা ওদের সবাইকে যে যার বাসায় নামিয়ে দিয়ে চলে যায় বিকালের দিকে। চাচা আমি একটু বের হব। কোথায় যাবি এখন? একটু কাজ আছে। রাতে কি আর ফিরবি? এখনই তো 8টা বাজে, আর ফিরবো কখন? এই নে 1000 টাকা। চাচা এভাবে টাকার কত নিব? আরে বোকা, তুই আমার ছেলের মতো, তুই তো খরচ করবি। তাছাড়া তোর বাবা মা যদি থাকতো তাহলে তো তারাই তোর দেখাশোনা করতো। আমি কি কখনো আমার বাবা মাকে খুঁজে পাবো না? আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই তোর বাবা মাকে তুই খুঁজে পাবি। জানি না আর কত বছর আমাকে এভাবে আর অপেক্ষা করতে হবে। ধৈর্যহারা হলে চলবে না আকাশ। আজ আমি আসি তাহলে। গ্যারেজ থেকে চলে আসে আস্তানায়। ওখানে আরিফের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। আর কোনো খবর তো নেই তাহলে? আপাতত তো নেই, তবে সামনে কিন্তু আমাদের আরও সাবধানের সাথে কাজ করতে হবে। এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা তো ওটার জন্যই হচ্ছে, নেতা তো চারদিকে আমাদের খুঁজতেছে। সে তো জানে না আমরাই ছিলাম। যদি জানে আমরাই তারা, তাহলে কি হবে? এই তো আপনার পা ধরে ক্ষমা চাইবে, দ্বিতীয়বার যেন এই ভুলটা না করে। আমাদের সবসময় নিজের পরিচয় গোপন করে চলতে হবে, এতে নিজেদের নিরাপত্তা থাকবে। জি তাই হবে। তা আজকে ওই জায়গায় কি যাবেন? যাবো তো, যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে ভাই। কিছুক্ষণের ভিতরেই একটা মিটিং আছে যেখানে অনেক বড় বড় নেতারা এসেছে, সাথে আরো অনেক গ্যাংস্টার। সবাই বসে আছে, সাথে আকাশও। তোমাদের আজকে যে ডেকেছি, এত ভূমিকা না করে মূল কথায় আসুন। দেখেছেন বস, কত খারাপই ছেলের ব্যবহার, কিভাবে কথা বলতে হয় সেটাই মনে হয় জানে না। বেশি কথা বললে ধাক্কা মেরে বের করে দিব তোকে। আপনার সামনে আমাদের সাথে এরকম ব্যবহার করতে থাকে, তাহলে ভেবে দেখুন আপনি যখন থাকেন না তখন কি করে। ভাই আপনি ওদের চুপ থাকতে বলবেন, নয়তো আমি এখানেই ওকে মেরে ফেলবো। থাক না আকাশ, ও তো বুঝতে পারেনি। তুমি মেয়ে এত বেশি কথা বলো কেন? ভাই আমি তো আপনার হয়ে। যখন আমি চুপ করে আছি তখন তোমার কি দরকার এত লাফালাফি করার? ঠিক আছে, আমি চুপ থাকলাম। কিছুক্ষণের ভিতরে যে যার মতো মিটিং শেষ করে নেয়। সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, কে কোন দিকটা রাজত্ব করবে, এইসব কিছু নিয়ে ওরা মিটিং করে নেয়। সব কিছু শেষে আমার একটা কথা আছে। কি কথা? আপনারা যাদের থেকে যেভাবে খুশি টাকা মেরে খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আমি দেখি অসহায় কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করছেন, তাহলে আমি এটা বলে যাব সে কোন দল করে। এটা কেমন কথা? যদি আমরা মানুষের থেকে চাঁদা না নিই তাহলে আমরা কিভাবে চলবো? নেতা হয়েছেন কেন? মানুষের সুযোগ সুবিধা দেখার জন্য, নাকি তাদের সাথে আরও অসুবিধা দেওয়ার জন্য? কিন্তু আমাদের তো মিলেমিশে থাকতে হবে। যদি এরকম হয় তাহলে কিভাবে কি করবে বলেন? তাই বলে গরিবদের পেটে লাথি মেরে খাওয়ার কি দরকার? দেখুন ভাই, আপনাকে সম্মান করি বলেই বলতেছি, আমরা নিজেদের রাজ্যে যা খুশি করব, সেটা একান্তই আমাদের ইচ্ছে। এই নিয়ে কারো কোনো কথাই আমরা শুনবো না। চলুন আপনারা। এরা চলে যায়। আকাশের পুরো মাথা গরম হয়ে যায়, কিছু করবে বলেও আর করেনি। কিছুক্ষণ পরে আকাশ, ওরা যা করতেছে তা ওদের করতে দাও। কিন্তু এটা কি বলেন? তাই বলে গরিবদের ওরা ছাড় দেবে না? ওরা ওদের কাজ করুক, তুমিও তোমার কাজ করো, তাহলেই তো হয়ে যায়। তবে ভাই আমি কিন্তু এর শেষ অবশ্যই দেখে নেব। ঠিক আছে, তোমার মতো করে তুমি দেখে নিও, এতে আমাদের কোনো আপত্তি নেই। মিটিং শেষ হয় রাত 1টার পরে। তারপরে যে যার বাসায় চলে আসে। পরের দিন সকালবেলায় এ মাসে 7,000 টাকা কোথায়?
সব টাকা তো বিকি ভাইকে দিলাম, উনি জানে। বিকিকে ডেকে নিয়ে আসো। জি ভাই, আনতেছি। একটু পরেই বিকি আসে ওর বাবার সামনে। আমাকে ডেকেছো বাবা? এ মাসের টাকা কার কাছে? টাকা তো আমার কাছে, কিন্তু একটা সমস্যাও আছে। আমি কিছু টাকা ভেঙে ফেলেছি। আরে তুই তো আমারই ছেলে, তুই খরচ না করলে আর কি করবে বল? তাহলে কি টাকাগুলো সবার মাঝে ভাগ করে দেব? সেটা তো দিতেই হবে, নয়তো জনগণ তো আমাদের পাশে থাকবে না। সেটা আমি জানি, সেই জন্য আমার বন্ধুদের আর তোমার কিছু লোকদের আমি টাকা দিয়ে দিয়েছি। তুই তো অনেক ভালো কাজ করেছিস। আমি তো তোমারই ছেলে, ভালো কাজ তো করতেই হবে। কিন্তু বাবা, আমি একটা ছেলেকে মারতে চাই। কাকে মারতে চাস? আমাকে ভার্সিটিতে একটা ছেলে মেরেছিল, আমি ওকে মারব। এটা আবার বলতে হবে নাকি? তোর সাথে যে পাঙ্গা নিবে তাকেই মারবি, এটা তো বলতে হয় না। বাকি সব কিছু তো আমাদের কন্ট্রোলে আছে, ওকে এইসব নিয়ে মোটেও ভাবতে হবে না। ঠিক আছে বাবা, আমি দেখে নিব ওই ছেলেকে। ঠিক আছে, যা এখন কাজে। তাহলে বন্ধুরা দেখছেন তো কিভাবে কি হলো। এরাই হলো নেতা। পরের দিন এরা আঙ্কেলকে এই কাগজটা দিয়েছো? আমরাও দিস। কিন্তু বাবা তো আঙ্কেলদের বলেছে আসার জন্য। বাবা একটু নার্ভাস, সেজন্য এগুলো পাঠিয়েছে আমাকে দিয়ে। আচ্ছা, আমি দিয়ে দেব। আচ্ছা শোন, আমি বাসায় যাব। তোকে আমার সাথে যেতে হবে। আবার কোথায় যাবি তুই? গাড়িটা আবার সমস্যা করতেছে। আমি বলি কি, তুই এই গাড়ির কিছু বডি চেঞ্জ কর, তাহলে আর যাই হোক তোর এই সমস্যা অন্তত হবে না। তাহলে চল কোনো গ্যারেজে এসে কথা বলি, দেখি ওনারা কি বলে। ঠিক আছে চল, তোরা তাহলে যা, আমিও ওকে নিয়ে গ্যারেজে যাব। ঠিক আছে যা, আমি ঈশিতা চলে যাই তাহলে। ওরা যায়, এরাও নিজেদের মতো করে চলে আসে গ্যারেজের মধ্যে। এই তুই এখানে? আরে আপনি? আমি তো এখানেই থাকি। তোরা কি চিনিস? আরে গাধা, এটা ওই ছেলে যে আমাদের ওই দিন সাহায্য করেছিল। তাহলে তো ওই ভাইয়াটাও এখানে থাকবে। তুই কি ওকে অনেক মিস করছিস? মিস করছি তোর জন্য। সে থাকলে এখন তোকে নিয়ে কি কি যে বলতো। ওস্তাদ তো অন্য গাড়ি দেখতেছে, আমি বরং মালিককে ডেকে দেই। রহিম চাচা এসে কথা বলতে থাকে। ইরা ঈশা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমি বরং আকাশকে ডেকে দিচ্ছি, ও এই সব ব্যাপার ভালো বলতে পারবে। ঠিক আছে, ডেকে দিন তাহলে। 5 মিনিট পরে আকাশ আসে ওদের সামনে। ওকে দেখে ইরা তো একটু ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ইরাকে খোঁচা দিয়ে, দাঁড়িয়ে থাকবি নাকি বলবি? তুই বল। আমাকে যদি প্রপোজ করে দাঁড়ায় থাকেন তাহলে বলে দিই, প্রপোজ করলেও আমি হ্যাঁ বলবো না। আপনি এক লাইন বেশি বুঝেন কেন বলুন তো? আমি কি একবারও বলেছি এখানে প্রপোজ করার জন্য এসেছি? তাহলে কেন এসেছেন? গাড়ির গ্যারেজে এসেছি, তো কেউ বডি চেক করাতে আসবে না? তাহলে এটা বলুন, কার বডি ফাটা আছে বা আর কি কি সমস্যা আছে তা বলুন। আমার বডিতে কেন সমস্যা থাকবে? তাহলে সমস্যা কি গাড়িতে? হ্যাঁ, গাড়িতে। ওই দিন কি ঠিক করে দিলেন? গাড়ির ব্রেক ঠিক মতো কাজই করে না। ওই দিন সমস্যা ছিল গাড়ি স্টার্ট হতো না, আমি সেটা ঠিক করে দিয়েছি, কিন্তু ব্রেক তো অন সাইড। এখন ওটা ঠিক করতে হবে। ঠিক আছে চলুন করে দিচ্ছি। ঈশা, তুই কিছু বল। ভাইয়া, আমাদের আরও কিছু কথা ছিল। তাড়াতাড়ি বলে ফেলুন কি কি কাজ। এই গাড়ির ইঞ্জিন চেঞ্জ করে নতুন ইঞ্জিন কি লাগানো যাবে? যাবে তো, তবে খরচ তো পড়ে যাবে লাখের উপরে। ওটা কোনো ব্যাপার না, কত কি খরচ হবে, কতদিন লাগবে তা আমাদের জানান। তাহলে উপরে তুলে পুরো বডির A to Z পর্যন্ত দেখতে হবে, তারপর বলতেছি। বারবার বডি বডি করেন কেন? হ্যাঁ, গাড়ি বললে সমস্যা কি? তার মানে আমি যতবার বডি বলেছি আপনি ততবার নিজের বডি মনে করছিলেন? কথাটা বলে আকাশ দেয় হাসি, আর ঈশাও। ইরা তো রাগ দেখায়। 1 ঘন্টা পরে পুরোটা দেখার পরে কি কি চেঞ্জ করতে হবে তা পুরোটাই লিখে নেয়। সব মিলে 1.5 লাখ পড়বে। কিন্তু কতদিন চলবে ঠিকভাবে? যদি 1 বছরের সমস্যা হয় তাহলে ফ্রি সার্ভিস পাবেন। ঠিক আছে, তাহলে মেশিন আনার ব্যবস্থা করুন। তাহলে 50,000 টাকা অ্যাডভান্স করে যাবেন, বাকিটা আমরা দেখব। এরপর পুরো গাড়ি ঠিক হওয়ার পর বাকি টাকা দিলেই হবে। তাহলে 2 দিন পরে এসে টাকা দিয়ে যাব। আপাতত ব্রেক ঠিক করে দিন। কি করার?
কাজ করে দেওয়ার পরে ওরা চলে যায়। রাস্তায় তো ঈশা হাসতে থাকে, ইরা তো রাগে ফেটে যাচ্ছে। মনটা চায় তোর বডি আগে ঠিক করি আমি। ছেলেটার তো তোর বডি পছন্দ হচ্ছে। তুই চুপ করবি? ব্যাডাগো মতো কথাবার্তা তোর, না জানি কোন সময় তুই আমাকে। থাক আর বলছি না। ওইদিকে 2 দিন পরে ইরা এসে টাকা দিয়ে যায়। আকাশ ওর চাচাকে বলে ইঞ্জিন আর বাকি কিছু পার্টস আনতে বলে। উনিও অর্ডার করে দেয়। তাহলে ভালো কিছু থাকবে। থাকবে। যতটা না রাখলেই না, ততটাই রেখেছি। বাকিটা দেখি কি না হয়। কাল আমি ভার্সিটিতে যাব। ঠিক আছে, যাস। পরের দিন আকাশ ভার্সিটিতে আসে। তখন বিকি এসে আকাশের পথ আটকায়। আজকে আবার তুই? তোকে তো আমি 4 দিন ধরে খুঁজেও পাইনি, আজকে এসে পেলাম। তাহলে আজকেও তোর মার খাওয়ার ইচ্ছা আছে? তুই কি ভেবেছিস প্রতিদিন আমি মার খাবো? আমার তো সেটাই মনে হচ্ছে। আজকে তুই একা, আর আমার সাথে পুরো 6 জন লোক আছে। তো কি হয়েছে, 10 জন হলেও আমি হ্যান্ডেল করে নেব। এরা তো কথা কাটাকাটি করতে থাকে। এরই ভিতরে ইরা, ঈশা, ইতি, ঈশিতা ওরা 4 জনই ওখানে এসে হাজির। আমি শিওর আজকেও মার খাবে। কিন্তু মারবে কেন? ওই দিন যে ওদের মেরেছে সেজন্য ওরা আজকে এসেছে। এভাবে বলিস না, ছেলেটা কত সুন্দর আর হ্যান্ডসাম। আমার তোর সাথে প্রেম করতে ইচ্ছা হচ্ছে। তোরা দুজন চুপ করবি? ঠিক আছে, চুপ করলাম। এখন তাহলে মারামারি দেখি। একটা বাজি হয়ে যায়। কিরকম বাজি? যদি ছেলেটা জিতে তাহলে ইরা ওই ছেলেটাকে একটা চুমু দিবে। মোটো আমি আমার বাজি ধরবো না। তাহলে থাক, তোকে কিছু করতে হবে না, আমরা বরং দেখি কে জিতে। সেটাই করি। যদি কিছু হয় বাবাকে বলে আমি ব্যাপারটাকে দেখে নিব। তুই কেন দেখবি? কেন জানি না, ওনাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়। তোর ভাই আজও বেঁচে আছে কি না সেটাই তো আঙ্কেল আন্টি জানে না। তাতে কি হয়েছে, তুই চুপ করে থাক তাহলে। ওইদিকে বিকি ওর লোকজন নিয়ে আকাশের উপরে আক্রমণ করতে থাকে। কিছু মার তো খায়, তবে ওদের 6 জনকে মেরে হসপিটাল যাওয়ার মতন অবস্থা করে ফেলে। এক প্রকারের আকাশকে হসপিটাল নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। পুরো ভার্সিটিতে থাকা সবাই অবাক হয়ে আকাশ আর বিকির মারামারি দেখতে থাকে। তাড়াতাড়ি করে ইরা গাড়ি বের কর। তুই কি হসপিটালে নিয়ে যাবি নাকি ওকে? তো কি করব, এভাবে রেখে দেব নাকি? ঈশা ঠিকই বলেছে, ওনাকে সাহায্য করা দরকার। বিকির বাকি লোকেরা তো হসপিটাল নিতে থাকে ওদের। এরা 4 জন চলে আসে হসপিটালে আকাশকে নিয়ে। ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। 1 ঘন্টা পরে আকাশের জ্ঞান ফেরে। তবে ইরা, ইতি, ঈশিতা ওরা চলে গেছে। দেখি তুমি এখানে। আপনাকে হসপিটালে নিয়ে এলাম, এখন কেমন লাগছে? অনেকটা ভালো লাগছে। তাহলে রেস্ট করুন, সম্ভব হলে বাসায় চলে যান, নয়তো আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কি দরকার বাড়তি ঝামেলা করার? আমি পৃথিবীতে আসার আগেই আমার ভাইকে আমি হারিয়েছি। আপনাকে দেখে কেন জানি আমার ভাইয়ের কথা মনে পড়ে। তার উপর আমাদের মুখেরও অনেক মিল আছে। তা কি করে হয় বলুন? আচ্ছা চলুন এখন। আকাশকে গ্যারেজে পৌঁছে দিয়ে ঈশাও বাসায় ফিরে আসে। ঈশার জামায় রক্ত দেখে, ঈশা, তোর কি হয়েছে? কই বাবা, আমি তো ঠিক আছি। তাহলে তোর জামায় রক্ত কেন? রক্ত বলতে একটা ভাইয়াকে হসপিটালে দিয়ে আসলাম, তারপর তাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আসলাম। ভালো করেছিস, এখন যাও ফ্রেশ হয়ে নে। বাবা, এখানে আমার বান্ধবী তাদের ডকুমেন্টস এনে দিয়েছে, তুমি দেখো কি করা যায়। ঠিক আছে, দেখতেছি আমি। তুই তাহলে যা রুমে। ডকুমেন্টস দেখতে থাকে। ওইদিকে আকাশ বিশ্রাম নিতে থাকে। বিকিকে যে আবারও মেরেছে সেই জন্য খোঁজ দিয়ে আকাশকে ধরার জন্য পুলিশ আসে ওখানে। স্যার, আপনারা এখানে কেন? এখানে আকাশকে? আমার গ্যারেজেই কাজ করে। কি হয়েছে বলুন আমাকে। ওকে আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি অপরাধ করেছে ও? ওকে ডাক দিন, বাকি কথা ওর সঙ্গে না হয় বলবো আমরা। ঠিক আছে, ডেকে দিচ্ছি। চাচা আকাশকে নিয়ে বাইরে আসে। পুলিশ ওকে নিয়ে চলে যায়। রহিম চাচা কিছুই বুঝতে পারছে না কেন হলো এরকম। রাতটা পার হয়ে সকালে ঈশা আসে গ্যারেজে। এখানে আসার পরে জানতে পারে আকাশকে পুলিশ নিয়ে গেছে। চাচা আপনি চিন্তা করবেন না,
আমি ওনাকে ছাড়িয়ে আনবো। আমি পুরো রাত চেষ্টা করেও পারিনি কোনো কিছু করতে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভাইকে নিয়ে ফিরবো। ও কি তোমার ভাই হয়? আমার তো ভাই নেই, সেই জন্য উনি আমার ভাইয়ের মতোই। আচ্ছা দেখো কিছু করতে পারো কিনা, যত টাকা লাগে আমি দেব। ঈশা চলে আসে পুলিশ স্টেশন। এসে পুলিশের কাছে কারণ জিজ্ঞেস করতে থাকে, কেন ধরে এনেছে এইগুলো জিজ্ঞেস করতে থাকে। এই মেয়ে এত জেরা করতে তো বলিনি, ওকে ছাড়া হবে না, আজকে ওকে কোর্টে চালান করে দিব। তাহলে বিকির বাবার কথায় ওনাকে ধরে এনেছেন তো? বিকিকে? যাকে মারার কারণে ওনাকে ধরে এনেছেন। তাহলে নেতার ছেলের নাম বিকি ছিল। যাই হোক, উকিল নিয়ে এসেও জামিন হচ্ছে না। বুড়ো তো অনেক চেষ্টা করছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। মুখের ভাষা তো অনেক খারাপ আপনার। এই মেয়ে বেশি কথা বললে ওর সাথে তোকেও ঢুকিয়ে দিব জেলের ভেতরে। কি বলেন? আমাকে কোনো কারণ ছাড়াই জেলে ঢুকিয়ে দেবেন? এত সহজ আপনার কাছে? পুলিশের কাছে সবই সম্ভব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর নামে ক্রেস করে তোকেও জেলে পাঠাতে পারবো। আর এটা করতে আমার 1 মিনিট লাগবে। তাহলে আপনার চাকরি খেতে আমারও 1 মিনিটই লাগবে। তুই কে রে? আমাকে চাকরির ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমার পিছনে কে আছে? ও আমার মেয়ে, আমি আমার মেয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াবো, কিন্তু আপনার কি হবে? স্যার? স্যার আপনি এখানে? ঈশা, তুই ঠিক আছিস তো? কি ঠিক আছি? আর একটু হলে তো আমাকেও জেলে ঢুকিয়ে দিত। স্যার আমি বুঝতে পারিনি ও আপনার মেয়ে ছিল। বুঝতে পারেননি বলে এতক্ষণ ধরে চাকরি আর পোশাকের গরম দেখাচ্ছিলেন। বেয়াদবি মাফ করবেন ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম। ঈশা, আমাকে কেন থানায় আসতে বললি? এই অভদ্র লোকটা আমার ভাইকে থানায় নিয়ে এসে আটকে রেখেছে কোনো নেতার কথায়। স্যার আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। 1 মিনিট ছেড়ে দেওয়া হয়। আকাশ বের হয়ে ঈশাকে ধন্যবাদ দেয়। তখনই ঈশার বাবা আকাশের দিকে তাকায়। তুমি তাহলে সেই ছেলে? জি আঙ্কেল। বাবা, আমি ভাইকে নিয়ে যাচ্ছি। তুমি এই লোকটাকে 2 মাসের জন্য চাকরি থেকে বের করে দাও, যেন এর একটা শিক্ষা হয়। দাঁড়া, আমিও তোর সাথে যাব। আচ্ছা, আমি বাহিরে আছি, তুমি এই দিকটা দেখে আসো। ঈশার বাবা পুলিশ অফিসারকে 2 মাসের জন্য চাকরি থেকে বের করে দেয়। সাথে এটাও বলে দেয়, এরপর যদি আবারও নিজের ক্ষমতার অপব্যবহার করে তাহলে পুরোপুরি চাকরি যাবে। কথাটা বলে কাগজ লিখে সেখানে সাইন করে বাইরে আসে। এতক্ষণ লাগলো আসতে? মুখে বললে তো আর হয় না, কাগজে কলমে লিখে তারপর আসতে হয়। আর কোনো সমস্যা নেই তো? আচ্ছা, আমি আপনাকে ভাই বলেই ডাকি, কি বলেন? ঠিক আছে, দেখো সত্যি আপনারা না থাকলে তো আমাকে এরা... যা হয় ভালোর জন্যই হয়, এর জন্য আমার মেয়ে তোমার বোনও হয়ে গেল। আচ্ছা বাবা, আমার আর ভাইয়ের চেহারা কি দেখতে একই রকম লাগছে তোমার কাছে? আসলেই তো, তোর আর ওর চেহারা অনেকটাই মিল আছে। সেই জন্য তো ভাই বানালাম। আচ্ছা ভাই, তুমি বাসায় যাও আর রেস্ট নাও। আমার নাম্বার নিয়ে যাও, কোনো দরকার পড়লে আমাকে কল দিও। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আসি। আকাশ আসাতে রহিম চাচাও অনেক খুশি হয়। ওইদিকে আকাশের বাবাও বাসায় এসে, ঈশা, তুই ওর ছেলের ব্যাপারে যা কিছু জানিস তা বলতো। কেন, কিছু কি হয়েছে? বলো বাবা, কিছু কি হয়েছে? ওনার তো বাবা মা নেই, এতটুকু আমি শুনেছি। আচ্ছা, ওই ছেলের বাবা মা নাম তো থাকবে, জন্ম তারিখ এইসব তো মনে থাকবে, তার কোনো কিছুই কি তোর কাছে আছে? আচ্ছা বাবা, তুমি সত্যি ভেবে নিয়েছো? দেখ, তোদের চেহারার অনেক মিল, তাছাড়া যদি ওই ছেলের বায়োডাটা পেয়ে যাই তাহলে আমি আরও কিছু শিওর হব। ঠিক আছে, কাল যখন আমি যাব তখনই না হয় নিয়ে আসবো। আচ্ছা, তুই রেস্ট নেই। পরের দিন ঈশা গ্যারেজে আসে। এসে আকাশের সাথে কথা বলতে বলতে আকাশের ভার্সিটির আইডি কার্ডের ছবি তুলে নেয়, কিন্তু ওখানের কোনো কিছুই আর দেখেনি। কিছু সময় আড্ডা দিয়ে চলে আসে ওখান থেকে ভার্সিটিতে। তোর দেখি কোনো খোঁজখবর কিছুই নেই? আরে ভাইয়াকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তোর আবার ভাই আসলো কোথা থেকে?
ও তুই বুঝবি না। এখন চল আমরা কিছুক্ষণ আড্ডা দিই। ভালো কথা। আমার গাড়ির কি খবর? আচ্ছা, ভার্সিটি থেকে ফেরার সময় জিজ্ঞেস করে নিব। আমরাও যাব ওই হ্যান্ডসামকে দেখার জন্য। দুপুরের পরে ওরা আসে। ইরা ওর গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে। 2 দিন পরে মাল আসবে, তারপরেই আপনাকে খবর দেব আমরা। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন। ভাই তাহলে আমরা আসি? এসেছো, যখন কিছু খেয়ে যাও। না ভাই, বাসায় ফিরে খাবো। ভাই গরিব বলে এখানে খেতে সমস্যা মনে করতেছো? ঠিক আছে, এখানেই খাবো। যাও খাবার আনো। ওই গিট্টু, হ্যাঁ ওস্তাদ বলেন। বিরিয়ানি 6 প্যাকেট সাথে ড্রিঙ্কস নিয়ে আসবে। 20 মিনিটের ভেতরে নিয়ে আসতেছি। ততক্ষণে তোমরা হাত ধুয়ে নাও। 20 মিনিট পরে ওরা খেতে থাকে, সাথে গল্প করতে থাকে। তারপরে ওরা সবাই চলে যায় যে যার মতো করে। রাতে ঈশা ওর বাবাকে ডেকে মোবাইল দেয়। ছবি উঠিয়ে এনেছি, তোমরা তাহলে দেখো, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিই। শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার ছবি দেখে অবাকই হয়। কেন অবাক হয় তা আপনাদের পরে বলবো, তবে একটু পরেই। ঈশার একটা কাজ করতে পারবি? আবার কি কাজ? ওই ছেলেটার মাথার চুল 2-3 টানতে পারবি? কেন, তোমরা কি চুলের ব্যবসা করবে? তোকে যা বলেছি তাই কর। আচ্ছা, কাল বরং নিয়ে আসবো। পরের দিন চুলও এনে দেয়। তা নিয়ে শাহজাহান চৌধুরী চলে যায় হসপিটাল। আমার চুলের ডিএনএ আর এই চুলের ডিএনএ মিল করে দেখো তো। 2 ঘন্টা পরে আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। 2 ঘন্টা পরে রিপোর্ট দেখে শাহজাহান চৌধুরী পুরোপুরি অবাক হয়। আর রিপোর্ট নিয়ে বাসায় এসে পারুল আক্তারকে জানায়। উনি তো শুনে নিজেও বিশ্বাস করতে পারছেন না। কোনো কিছু বলতে যাবে তখনই। এখন তুমি চুপ থাকো, যা করার আমাদের ধীরে ধীরে করতে হবে। কিন্তু আমার যে আর এতগুলো বছর অপেক্ষা করেছো, আর কয়েকটা দিন অপেক্ষা করো। ঠিক আছে, তাই করব। ঈশাকে এখন কোনো কিছু জানানোর দরকার নেই। কিন্তু আমার একটা কথা রাখবে কি? কি কথা? আমি একবার ওকে দেখতে চাই। তবে তুমি কোনো কিছুই কিন্তু বুঝতে দিবে না। ঠিক আছে, দিব না। পরের দিন ঈশাকে নিয়ে গ্যারেজে আসে। পারুল আকাশকে দেখে চোখের পানি ছেড়ে দেয়। আন্টি কাঁদছেন কেন? মা তুমি কাঁদছো কেন? চোখে কিছু একটা পড়েছে। আচ্ছা, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি কি? আন্টি এইসব কি বলছেন? আমাকে জড়িয়ে ধরলে আপনার মেয়ে কি ভাববে? ঈশা তো তোমাকে ভাই বলেছে, সেই হিসাবে আমি তো তোমার মা হই। তাহলে মাকে তো জড়িয়ে ধরাই যায়। এটা তুমি কি বলছো? তাহলে ভাইয়া মাকে জড়িয়ে ধরো। এবার আকাশ জড়িয়ে ধরে। পারুল আক্তার এবার অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ ওইখানে উনি আড্ডাও দেয়। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে যাই। ভালো কথা, আমার বান্ধবী গাড়ি কবে দিবা? ওনাকে বলিও গাড়ি নিয়ে আসতে, তারপর 2 দিন সময় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাই বলবো। ভালো থেকো ভাই। ওখান থেকে চলে আসে ওনারা। তবে অনেক খুশি ঈশার মা। কেন খুশি তা তো অনেকেই আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকে পারেননি। যারা পেরেছেন তারা আপাতত চুপ থাকুন, যারা জানে না তারা সামনেই জানতে পারবেন। পরের দিন এরা গাড়ি নিয়ে এসেছে। এই নিন গাড়ি, 2 দিনে যেন হয়ে যায়। 2 দিন কেন? আপনি পাশে থাকলে তো আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এত আলকা পেরিতে আমাকে দেখাবেন না। তাহলে কাকে দেখাবো বলুন? সে আমি কি জানি কাকে দেখাবেন। সামনে যখন আপনি আছেন তখন তো আপনাকে দেখাবো, তাই না? এটা কিন্তু ঠিক বলেছেন, তবে বেশি ফ্লাইটিং করবেন না, বুঝতে পেরেছেন? গাড়ি ঠিক হলে জানিয়ে দেবেন। চলে যায় এরা। আকাশ ও গাড়ির কাজ করতে থাকে। 2 দিনের গাড়ির কাজ পুরোপুরি শেষ হয়ে যায়। ওস্তাদ গাড়ি এবার চালিয়ে দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, যাচ্ছি আমি, তুই এই দিকের খবর রাখ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঠিকঠাক সব কিছু কাজ করে কিনা সেসব কিছু দেখতে থাকে। পুরোপুরি ঠিক থাকার পরে ভার্সিটিতে চলে আসে। ইরা, ওটা তোমার গাড়ি মনে হচ্ছে। এটা তো আমার গাড়ি, কিন্তু এইটা এখানে কেন? চল তো দেখি। গাড়ির কাছে এসে আকাশকে দেখতে পায়। তুই আমার গাড়ি নিয়ে ভার্সিটিতে কেন এলি? গাড়ি ঠিক করার পরে ঠিকমতো কাজ করে কিনা সেটা তো দেখতে হবে, সেজন্য চালিয়ে এসেছি।
আমি তো জানি এখানে আসলে পাওয়া যাবে, তাই এখানে চলে এসেছি। এবার গাড়িতে বসুন। আমি তোর সাথে কোথাও যাব না। গাড়িটা চালানোর জন্য বলেছি, যেন কোনো সমস্যা আপনার মনে হলে আমাকে জানান, আর আমি সেটা ঠিক করে দেব। তোরা থাক তাহলে, আমি গাড়িটা দেখে আসতেছি। তোকে আর আসতে হবে না, তুই বরং বাসায় চলে যা। ইরা গাড়ি চালাতে থাকে। ওর কাছে সব কিছু ঠিকই লাগতেছে। আমি তাহলে গাড়ি নিয়ে যাই। কিন্তু গাড়ির টাকা? বাসে চলুন, ওখানেই দিয়ে দিচ্ছি টাকা। ঠিক আছে, চলুন। ইরার সাথে ওর বাসায় আসে। এরপরে বাকি টাকা আকাশের হাতে দেয়। টাকা নিয়ে চলে এসে রহিম চাচাকে দেয়। চাচা, এই নাও টাকা। ক্যাশে রেখে দে। তা সব কিছু ঠিক আছে তো? সব ঠিক আছে বলেই তো টাকা দিল। ঠিক আছে। ওইদিকে বিকির বাবা একটু পরেই গ্যারেজে এসে আকাশের খোঁজ করে। আকাশ কোথায় আছে? ওকে বের কর। ওকে দিয়ে আপনার কি কাজ? ওই বুড়ো, বেশি কথা বলবি না। ভাই যা বলছে তাই কর, নয়তো এই গ্যারেজ এখানেই ভেঙে ফেলবো। কে এখানে কুকুরের মতো চিৎকার করছে চাচা? ভিতর থেকে বের হয়। নেতাকে দেখে অবাকই হয়। ওই বের হয়ে আই, তোর সাহস তো কম না? তুই কুকুর বলছিস আমাকে? আমাকে কেন ডেকেছেন? তুই আমার ছেলেকে কেন মেরেছিস? ও ভার্সিটিতে আমাকে মারতে এসেছিল, তাই ওকে মেরেছি। এখন আমার লোক তোকে মারবে, সাথে এই গ্যারেজও? এত সহজ হবে? আমি হচ্ছি আজগর নেতা, আমার কথাই সবাই উঠে আর বসে। সেখানে তুই কোন ক্ষেতের মোলারে? আপনার শত্রুতা আমার সাথে, শুধু শুধু ওনার গ্যারেজ ভাঙার কি দরকার? ঠিক বলেছিস, তাহলে চল আমাদের সাথে। ও কোথাও যাবে না। আগেই বুড়োকে মার। কথাটা শুনে নেতাকে একটা চড় মারে। বাকিরা তো অবাক হয়ে তাকিয়ে আছে। সবার চোখেই রাগ। এই প্রথম কেউ আমাকে চড় দিল, আজকে তোকে আমি কি করব নিজেও জানি না। ঠিক আছে, চল তাহলে, দেখি তুই কি করতে পারিস। চাচা আপনি থাকেন, আমি কিছু সময় পরেই চলে আসবো আবার। ওই নিয়ে চল ওকে। আকাশকে নিয়ে চলে আসে ওর আস্তানায়, এনে সবার সামনে দাঁড় করায়। মাত্র 20 জন লোক তোর কাছে? আমি তো ভেবেছিলাম অন্তত 100 জন মানুষ হবে। তোর জন্য 5 জনও বেশি হয়ে যাবে। ঠিক আছে, আয় তাহলে, দেখি না তোরা কে কি করতে পারিস। নেতার লোকেরা এক এক করে মারতে আসে। ওদের ওখানেই মারতে থাকে। পুরো 20 জন লোককে একাই মেরে ফেলে। বাকি আছে এখন নেতা। তুই আসলে কে বলতো? আমার পরিচয় শোনা মাত্রই তো তুই হার্ট অ্যাটাক করে মারা যাবে। তোকে তাহলে আর আলাদাভাবে মারার কোনো দরকার হবে না। মোবাইল বের করে একটা ছবি দেখায়। ছবি দেখেই নেতা সত্যি সত্যি অ্যাটাক করে ওখানেই মারা যায়। তারপরে সব প্রমাণ ওখানে নষ্ট করে চলে আসে ওখান থেকে গ্যারেজে। তবে আপনারা হয়তো বুঝতে পারেননি যে কিসের ছবি ছিল। আসলে আকাশ, বস আর নেতাসহ আরও অনেকে যে মিটিং করেছিল, সেই মিটিং বসের সাথে আকাশও ছবি দেখায়, যার কারণে বেচারা এমনিতেই অ্যাটাক করে মারা যায় গ্যারেজে আসার পরে। চাচা এদিকে সব ঠিক আছে তো? এইদিকে সব ঠিক আছে। তোর কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। ওরা তোকে যেভাবে নিল তুইও সেভাবে চলে গেলি। আমি তো পুরো ভয়ে শেষ হয়ে গিয়েছিলাম। আমার ক্ষতি করবে এতটা সাহস কারো হয়নি। আর কোনো কাজ আছে কি? তোকে অনেক দুর্বল লাগছে, তুই বরং বাসায় ফিরে রেস্ট নে। ঠিক আছে চাচা, যাচ্ছি। বাসায় ফিরে আসে, এসে খাবার খেয়ে কিছু ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। এইদিকে ঈশা, এই খাবারগুলো বক্সে ঢুকিয়ে নে। তুমি কি কোথাও যাচ্ছ? যাচ্ছি তো। তোকে যা বলেছি তাই কর। ঠিক আছে, করে দিচ্ছি। তবে যেখানে যাও না কেন, রাত যেন না হয়। তুই আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর পেট থেকে? এই আমি চুপ থাকলাম, তাও এত খোটা দিও না আমাকে। যখন আমি মা হব তখন তোমার মতো এত দরজাল হব না। তখনই ওখানে ঈশার বাবা চলে আসে। কে কাকে তচ্ছাল বললো? কে আর বলবে, আমার মেয়ে বলেছে। ঠিকই তো বলেছে। তুমি আমার উপরেও যে অত্যাচার করো। কি আমি অত্যাচার করি? আজ রাতে তোমাদের দুজনের খাবার বন্ধ। এই না, তুমি তোমার লক্ষ্মী বউ। ঈশা নিজেই একটা তচ্ছাল। বাবা, তুমি মায়ের সাইড নিয়ে নিলে। তোর সাইডে থাকলে আমাকে তো না খেয়ে থাকতে হবে। তাই বলে বউ পেয়ে মেয়েকে ভুলে যাবে? তুই যদি রান্না কিছু পারতি তাহলে আমি তোর সাইড নিতাম। তুমি না জর্জ, তাহলে
আর তোমাকে উল্টো সবাই ভয় পায় আর তুমি কি না? আমার অর্ডার কোর্টার থানায় চলে, কিন্তু বাড়িতে তোর মায়ের অর্ডারই শেষ অর্ডার। আমি ঠিক বলেছি না? ঠিক আছে, যাও, রাতের খাবারে পারমিশন দিলাম দুজনকে। পারুল আক্তার বেরিয়ে চলে যায়। তখনই সত্যি বাবা, তুমি মাকে কি করে এক নিমিষে পটিয়ে নাও। তোকে জানতে হবে না, তুই যাও উপরে পড়তে বস। সবে তো সন্ধে হলো। তাহলে একটু পরে আমাকে নাস্তা দিয়ে যাস। ওর দিকে পারুল আক্তার চলে আসে গ্যারেজে। ওখানে এসে আকাশকে খুঁজে পাচ্ছে না, সেই জন্যই রহিম আকাশের ঠিকানা দেয়, সাথে গ্যারেজের ছেলেকে পাঠিয়ে দেয়। 30 মিনিট পর আকাশের বাসার সামনে এনে দিয়ে চলে যায়। একটু পর দরজা খুলে দেয়। আন্টি আপনি এখানে, ভিতরে আসুন। তুমি কি এই রুমে থাকো? কি করব আন্টি, একা থাকে, সেজন্য সেভাবে গোছানো হয়ে ওঠে না। আপনি ওখানে বসুন, আমি সবটা ঠিক করে নিচ্ছি। মোটামুটি যতটা পারে ঠিক করে দেয়, তারপরে কথা বলতে থাকে। আমি তোমার জন্য খাবার রান্না করে এনেছি, আর তোমাকে আমি নিজ হাতে খাইয়ে দিব। আন্টি এত কষ্ট করে কেন? তোমার মা থাকলে তো তাই করতো। তুমি বসো, আমি খাইয়ে দিচ্ছি। আকাশ বসলে পারুল আক্তার নিজ হাতে খাইয়ে, ছোটবেলার পরে এই বছর ওকে কেউ খাইয়ে দিচ্ছে, সেই জন্য তার চাইতেও আকাশের চোখে পানি এসে যায়। কাঁদছো কেন? আমার মা যদি থাকতো তাহলে উনিও ওইভাবেই খাইয়ে দিত আমাকে। তাহলে আমাকে মা বলে ডাকো। কি বলছেন আন্টি? মা বলে ডাকতে পারো, এতে খারাপ তো কিছু নেই। ঠিক আছে মা, এখন থেকে মা বলে ডাকবো। এবার পারুল আক্তারও খুশি হয়ে যায়, খাইয়ে দিয়ে রাতেই চলে যাচ্ছে বাসায়। এতক্ষণ লাগে আসতে? ঈশাকে বললেই তো তোমাকে খেতে দিত, আর বুয়া তো আছে। ঈশা গিয়ে ঘুমিয়ে গেছে? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। থাক, আর ঢং করতে হবে না, বসো, আমি দিচ্ছি। আজকে অনেক খুশি হচ্ছে। 23 বছর পরে মা ডাক শুনলাম, খুশি তো লাগবেই। ওকে বাড়িতে কিভাবে ফিরিয়ে আনা যায় ওটা ভাবতে হবে আমাদের। আমি ঈশার সাথে কথা বলে দেখি, তবে ঈশাকে তো আগে সত্যিটা বলতে হবে। তাহলে কিছুদিন অপেক্ষা করো। এর অপেক্ষা করতে থাকে। ওই দিকে রাতেই বিকি জানতো পরে ওর বাবা মারা গিয়েছে, সেই জন্য ওই গোডাউনে যায়। ওইখানে সবার লাশ পড়ে আছে, দেখে তো মনে হচ্ছে প্রতিশোধের জন্য কেউ তা করেছে। তবে আকাশ মাফিয়ার সাথে সম্পর্ক রেখেছে নিজের পরিবারের খোঁজ করার জন্য। সেটা কিভাবে তা আপনারা সামনেই জানতে পারবেন। আমার বাবাকে মারলেও সাথে বাকিদেরও। আমার তো মনে হয় 4-5 জনের কাজ। তোমার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ হয় একজনকে, যাকে বাবা বিকেলে ধরে এনেছিল, কিন্তু তাকে তো ওখানে আর দেখলাম না। হতে পারে তার সাথে আরও কিছু লোক ছিল। সেটাও সম্ভব না, ওই ঠিকানা আমি আর বাবার লোক ছাড়া অন্য কেউ জানে না। তাহলে কিছু তো একটা হয়েছিল যা আমাদের চোখে ধরা পড়ছে না। ওই ছেলের ছবি বা নাম থাকলে বলো, ধরে আনছি। কিন্তু পরে তো আপনারা ফাঁসবেন, সাথে আমরাও, ওই ছেলেকে ধরে আনার অপরাধে। তাহলে এখন উপায় কি? আপনারা নিজেদের মতো ভাবতে থাকেন, আমিও নিজের মতো করে ভাবি। ঠিক আছে, যদি কিছু জানতে পারেন তাহলে জানাবেন। এরাও নিজেদের মতো করে ভাবতে থাকে। ওইদিকে আকাশ কোনো চিন্তা ছাড়াই যারাই উল্টোপাল্টা কাজ করে তাদেরই মারতে থাকে, যা রীতিমতো হতে থাকে কয়েকটা সপ্তাহ ধরে। হঠাৎ করে এমন কেন হলো? কেন স্যার, কি হয়েছে? গত 15 দিনে 40 জনের উপরে মাফিয়ার লোককে মারা হয়েছে। কে করতে পারে? আমার তো মনে হয় শহরে কোনো নতুন দল এসেছে, তারাই এইসব কিছু করছে। নতুন দল যদি আসে তাহলে যেভাবেই হোক তাদের খুঁজে বের করুন। এই দল শুধু আমার লোকদের না, সবার সাথে পাঙ্গা নিচ্ছে। দেখি আমরা কতটুকু কি করতে পারি। অন্যদিকে ভাই আর কত? এদের এত করে মানা করেছি, তারপরও এরা কোনো কথাই শুনছে না। এখন কি করবেন? আমি যাদের খুঁজতেছি তাদেরও তো খুঁজে পাচ্ছি না। কিন্তু এভাবে আর কতদিন? যতদিন এরা সমস্যা করবে ততদিনই এদের আমি। ঠিক আছে চলুন, এখন রাত হয়ে এসে অনেক। ওরা যে যার মতো ঘরে চলে যায়। রাস্তায় ইরার সাথে আকাশে দেখা হয়, তবে ইরা অনেক ভয় পেয়ে গেছে।
কেননা আকাশের মুখে মাস্ক, তার উপরে রক্ত। দেখতে পুরোই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। এমন কথায় ইরা পুরোপুরি অবাক হয়, কেননা ভেবেছিল ওকে মেরে ফেলা হবে, কিন্তু বাসায় পৌঁছে দেওয়ার কথা শুনে তিনি অনেক বেশি অবাক হয়। দাঁড়িয়ে থাকবেন নাকি চলবেন? হ্যাঁ, যাচ্ছি আমি। ইরাকে ওর বাসার সামনে দিয়ে আসে, এতে আরও অবাক হয়। আমার বাসার ঠিকানাও জানেন? কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে আসে সেখান থেকে। এসে গোসল করে নেয়। রাতে তো ইরা ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারেনি। সকালবেলায় ভার্সিটিতে আসে সবাই, তখন ইরা ওদের এই ব্যাপারটা বলে। সবাই ওরা শুনে, হায় আল্লাহ, তুই তো অনেক বাঁচা বেঁচে গেছিস। সত্যি ইরা, তুমি অনেক লাকি। ইরা কিছু বলতে যাবে, ওখানে বিকি চলে আসে। এসেই আকাশের খোঁজ করে, কিন্তু ওরা কেউ দেখেনি বলে দেয়। সেই জন্য ওরা চলে যায়। কিছুক্ষণ পরে বিকির সাথে আকাশেরও দেখা হয়। ওই দাঁড়া তুই। কি হয়েছে তাড়াতাড়ি বলুন। আমার বাবাকে যে মারা হয়েছে সেই ব্যাপারে তুই কিছু জানিস? আমার সামনেই তো ওনাকে মারা হয়েছে। কি, তোর সামনে মারা হয়েছে? তাহলে তোকে কেন মারেনি? আমি তো তোর বাবার লোক নাকি যে আমাকে মারবে? ওরা কতজন এসেছিল? 5 জন এসেছে। এসেই উরুম দুরুম মাইরা দিল। আমি তো কোনো চেয়ারে বাঁধা ছিলাম। তারপর কি হলো? আমাকে যখন মারতে আসে তখন কি? তখন আমি ওনাদের বলি আমাকে না মারার জন্য। পরে ওনারা তো বুঝতেই পারে আমি তোমাদের লোক না, সেজন্য আমাকে ছেড়ে দেয়। ওরা দেখতে কেমন ছিল? সবার মুখে মাস্ক ছিল, সেজন্য কারো মুখ তো দেখাই যায়নি। বুঝতে পেরেছি আমি কি করতে হবে আমাকে। বিকিও চলে যায় কোনো কিছু না বলে। আকাশকে দেখে ঈশা ডাক দিয়ে ওদের সাথে বসতে বলে, সেই জন্য বসে আড্ডা দিতে থাকে। ঈশা ওর জন্মদিনের দাওয়াত দেয় সবাইকে। ওই দিন বাবা মা আমাকে একটা সারপ্রাইজ দিবে বলেছিল, সেই জন্য তোরা সবাই আসবি। আর বিশেষ করে ভাইয়া, তোমাকে তো আসতেই হবে। ঠিক আছে, আমি চলে আসব। এরপরে যে যার মতো জন্মদিনের পুরো বাড়িটা সাজানো হয়। ঈশার সব বান্ধবীও চলে আসে। কিছুক্ষণ পরে আকাশও আসে ওখানে। ওকে দেখলেই ঈশার বাবা মা অনেক খুশি হয়। আসো তুমি। ঈশা এবার কেক কাটে। কেক কেটে খাইয়ে দেয় সবাইকে। সবাই তো অনেক খুশি। ওর বান্ধবীগুলো একে একে ওকে গিফট দেয়। এবার ঈশারা বাবা মা ফালাক। বাবা মা আমার গিফট কোথায়? তোর সাথে দাঁড়িয়ে আছে, তোর হারিয়ে যাওয়া বড় ভাই। কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয় তার চাইতে বেশি অবাক হয় আকাশ নিজেই। কেননা এনারা যে ঈশাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে তা ঈশা নিজেও ভেবে উঠতে পারেনি। বাবা মা, তোমরা মজা করছো না তো? তোর বাবা মজা করছে না, আকাশই তোর হারিয়ে যাওয়া বড় ভাই। এবার ঈশা না চাইতেও আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর আকাশের বাবা মা ও ঈশার বান্ধবীগুলো কি বলবে বুঝতে পারছে না। তখনই, আঙ্কেল একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কি কথা বলো? আকাশ যে আপনাদের হারিয়ে যাওয়া সন্তান সেটা আপনি শিওর হচ্ছেন কিভাবে? বুঝলাম ওদের মুখের কিছুটা মিল আছে। ওদের মুখের মিল দেখেই আমি আকাশের বায়োডাটা ঈশাকে আনতে বলি, আর সবকিছু আমাদের হারিয়ে যাওয়া ছেলে আকাশের সাথে মিলে যায়। তারপর আমি ওর ডিএনএ আর আমার ডিএনএ মিল করাই। রেজাল্ট দেখেই পুরোপুরি শিওর হলাম ও আমাদেরই সন্তান। তার মানে তোমরা আগে থেকেই জানতে? তাহলে আমাকে কেন বলনি? তোকে সারপ্রাইজ দিয়ে বলে এতক্ষণ অপেক্ষা করেছি। সত্যি বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি কখনো ভাবিনি আমার ভাইকে আমি আবারও দেখতে পারবো। কিন্তু আঙ্কেল, ও তাহলে আপনাকে খুঁজে কেন পায়নি? ও তখন অনেক ছোট ছিল, সেজন্য কিছু জানতো না। তাছাড়া আমরা তো নিজেদের ঠিকানাও বদলে শহর পর্যন্ত চেঞ্জ করে ফেলি। তার উপর ও যে বেঁচে থাকবে এটাই তো জানি না আমরা। আমিও ভেবেছিলাম বাবা তোমরা ওই অ্যাক্সিডেন্টেই মারা গেছো। আচ্ছা, তাহলে ছোটবেলার কাহিনী আমাকে একটু জানান, তাহলে আমরাও বুঝতে পারবো কিভাবে আকাশ আপনাদের থেকে হারিয়ে গেছে। আমারও জানার অনেক আগ্রহ। তাছাড়া পাঠক পাঠিকা যারা আছে তারাও জানতে চায় কিভাবে কি হলো, নয়তো ওরা বুঝতেই পারবে না।
তাহলে চলো তোমাদের ছোটবেলার কাহিনী শোনাই, তবে ওই দিনটার কাহিনী বলবো যে দিনটা আমাদের জন্য কাল হয়ে আসে। পড়বে। তোমার এত লেট হলো যে আসতে? একটা কেসের ব্যাপারে আটকা পড়ে গেলাম। আকাশ ঘুমিয়েছে, স্কুল থেকে এসে ঘুমাচ্ছে। আমি কাজের লোক রাখবো একটা। কাজের লোক কেন? কেন? আবার তোমার এমনিতে 5 মাস শেষ, সংসারে এত হারি কাজ করতে থাকলে তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আজকে আমি কোর্টে একজন নেতার বিরুদ্ধে লড়াই করে তাকে 10 বছর জেল খাটিয়েছি। সে বলেছে আমাকে ছাড়বে না। তাহলে আমরা বরং এই শহরটা ছেড়ে দিই, কি বলো? আরে ওইসব কিছুই হবে না, যদিও হয় তাহলে বাকিটা আমি দেখে নেব। পরিস্থিতি বুঝে আমরা ছেড়ে দিব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ওই দিকটা তো যায়। ওই দিকে যাকে জেলে পাঠায় তার ছেলে শাহজাহান চৌধুরীকে খুঁজতে থাকে মারার জন্য। এর মাঝে অনেক হুমকিও আসে। 2 দিন পরে আমরা কালকে এই বাসা ছেড়ে দিয়ে নতুন কোনো বাসায় সেরে যাব। ঠিক আছে তাই হবে, কিন্তু আমরা নতুন বাসায় যে যাব সেটা কোথায়? পরে বলবো, তুমি আপাতত সব গুছিয়ে নিও। ঠিক আছে তাই করব। পরের দিন সব কিছু গুছিয়ে নেয়, সকালেই রওনা দেয়। অনেকটা পথ আসার পরে কিছু গাড়ি এসে পথ আটকায়। সেখান থেকে নেতা আরও অনেকে নামতে থাকে এক এক করে। তোমরা এখানে কেন? এরা কারা? ওর বাবাকে আমি জেলে পাঠিয়েছি। এখন আমাদের কি হবে বলো? দেখি না কি করা যায়। ওরা কি যেতে দিবে আমাদের? ওই গাড়ি থেকে নাম। আমি ওদের সাথে কথা বলতেছি, তোমরা গাড়িতেই থাকো। ঠিক আছে যাও। নেমে ওদের সাথে কথা বলতে থাকে। তখন তুই কি ভেবেছিস আমার বাবাকে তুই জেলে পাঠিয়ে এত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারবে? আমার কি দোষ? আপনার বাবা যে অপরাধ করেছে সে অপরাধের সাজা উনি পাচ্ছে, সেখানে আমার কি করার? তোর কি কিছুই করার নেই তাই না? তোকে আর বাকিদের আমি এখানেই মেরে ফেলবো। আমাকে মেরে ফেলো, তাও আমার পরিবারকে কিছু করো না। সেটা তো হবে না, তোকে আর পরিবার দুজনকে আমি মারবো। শুনেছি ওর একটা ছেলে আছে, ওকে নিয়ে আয়। নেতার লোক এসে আকাশকে নিয়ে দেয়। তারপরে আকাশের বাবা মাকে গাড়িতে আটকে দেয়। তারপর গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওনারা চিৎকার করতে থাকে, আকাশও কান্না করতে থাকে। নেতা আকাশকে নিয়ে অনেকটা দূরে চলে আসে। আকাশকেও মারতে চেয়েছিল, কিন্তু তখন রাস্তায় জ্যাম ছিল। ওর কান্না শুনে কার বাচ্চা এরকম কান্না করতেছে? তাতে তোর কি? লোকজনের যে ডিস্টার্ব হতেছে তার বেলা। বেশি কথা বললে তোকে এখানেই মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? এবারে ওরা গাড়ি চালিয়ে চলে যায়। সেই ফাঁকে উনি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আকাশকে উদ্ধার করে, কিন্তু তারপরেও জানতে পারে আকাশের বাবা মা গাড়িতে পুড়ে মারা গেছে। এরপর থেকে ওই শহর থেকে অন্য শহরে চলে আসে, একটা এতিমখানায় বড় হয়। বয়স যখন 9 বছর হয় তখন একবার স্কুল থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করে। তোমার লাগেনি তো? একটুখানি লেগেছে, তবে ঠিক হয়ে যাবে। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালের ডক্টর কিছু ট্রিটমেন্ট করে দেয়। তোমার পরিবারে কে কে আছে? বাবা মাকে গুন্ডারা আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। হায়রে মানুষ কত নিষ্ঠুর। তা এখন থাকো কোথায়? একটি এতিমখানায়। আচ্ছা, আমার সাথে থাকবে? আপনার সাথে থাকলে আমার কি লাভ? লাভ বলতে তুমি পড়াশোনা আর পাশাপাশি কাজ শিখতে পারবে। কিন্তু এতিমখানা থেকে কি আমাকে যেতে দেবে? আমি তোমার এতিমখানায় এসে কথা বলবো। কিছুক্ষণ পরে এসে কথা বলে। কথা বলতে বলতে সবটা জানায়। দেখুন, আমি ওর পড়াশোনা, থাকা, খাওয়া, এমনকি আমি ওকে গ্যারেজের কাজও শেখাবো। তাহলে যখন বড় হবে তখন ও নিজেই নিজের কর্ম করে খেতে পারবে। আপনারা পড়াশোনা আর খাওয়ার ভরণ পোষণ দিবেন, তাও অনেকটাই কম। এইভাবে অনেকটা সময় ধরে বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসে রহিম চাচা। উনি এরপরে বাকি বছর ধরে আকাশের খেয়াল রাখে। এভাবেই আকাশের জীবন কোনো জায়গা থেকে কোথায় এসে দাঁড়ালো তা তো বুঝতেই পেরেছেন। এখানেই অতীত শেষ করে বর্তমানে ফিরে আসি। তবে অতীত বেশি বড় করে আর বললাম না, বর্তমান। এত কষ্ট তোকে সহ্য করতে হলো?
আমি তো ভেবেছিলাম তোমরা আর বেঁচে নেই, আর আমি এতটাই ছোট ছিলাম যার কারণে তোমাদের চেহারা আমার মনে নেই। শুধু আমার স্কুলের কার্ড দিয়ে বাকিটা চিনতে পেরেছি। থাক, তোকে আর কষ্ট করতে হবে না। ভাইয়া, মা কিন্তু ঠিকই বলেছে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। চলো তোমাকে তোমার রুমে নিয়ে যাই। যা ঈশা, আকাশকে ওর রুমটা দেখিয়ে দে। তোমরাও রাতটা থেকে যাও। ওরাও থেকে যায়। পুরো রুমটা গুছানো ছিল। মা আর আমি মিলে প্রতিদিন এই রুমটা গুছিয়ে রাখি। মায়ের বিশ্বাস ছিল তুমি একদিন ঠিকই ফিরে আসবে। দেখলে, তুমি কিন্তু ঠিকই ফিরে এসেছো। তাহলে ঈশা, তোর ভাইকে ঘুমাতে দে, আমরা বরং ঘুমাতে যাই, চল। আমি আজ সারা রাত গল্প করব ভাইয়ের সাথে, তোরা বরং আমার রুমে ঘুমিয়ে যা। থাক, আমরাও বরং গল্প করি। একটা কাজ করি, আমরা সবাই এই রুমেই ঘুমাই আজকে। কথাটা কিন্তু মন্দ বলিসনি। কি বলেন, এতগুলো মেয়ের সাথে আমি? ঈশা তো আপনার আপন বোন। থাক ভাইয়া, ও থাকুক। এরপর শুরু হয় গল্প। বাকি কাহিনী ঈশা আর বাকিদের বলতে থাকে। ওরা শুনে নিজেরাই বুঝতে পারে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আকাশকে জীবন পার করতে হয়েছে। তাহলে গ্যারেজ থেকে চলে আসো। আমি যদি চলে আসি তাহলে চাচার কি হবে? ভাইয়া, তাহলে ওনার সাথে কথা বলে দেখিও, দেখো উনি কি বলে। কালকে ওনাকে আসতে বলেছি, উনি এখানে কালকে আসবে, তখন কথা বলবো। পরের দিন রহিম খালা আসে, ওনাকে সবটা বলে। উনি শুনে অনেক খুশি হয়, কেননা আকাশ ওর পরিবারকে পেয়েছে সেই জন্য। আমি অনেক খুশি হয়েছি তুই তোর পরিবারকে পেয়েছিস, সেজন্য গ্যারেজে কাজ করার কোনো দরকার নেই। কিন্তু চাচা, এতে আপনার কাজ? আমি এমনিতেই গ্যারেজ বিক্রি করে দেব, তোকে তো বলেছিলাম। কিন্তু কেন বিক্রি করবেন তা তো বলেননি। গ্রামে চলে যাব, সেজন্য বিক্রি করে দিয়ে যাব। সেজন্য গ্যারেজ নিয়ে তোকে আর ভাবতে হবে না। তুই তোর পরিবার পেয়েছিস, এটাই তোর জন্য অনেক কিছু। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আপনি আমার ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, নয়তো ওর কি যে হতো। সত্যি আপনার কাছে আমরা চির ঋণী হয়ে গেলাম। সত্যি চির ঋণী করে রাখলেন। দুপুরে খাবার খেয়ে রহিম চাচা চলে যায়। ঈশিতা আর ইতি ও চলে যায়, কিন্তু ইরা থেকে যায়। আকাশ ওর রুমে বসে আছে। আরিফ কল দেওয়াতে, বাবা মা, আমাকে একটু বের হতে হবে, ফিরতে রাত হয়ে যাবে। ঠিক আছে, যাও, তবে সাবধানে থাকবে। ঠিক আছে। ওকে কিছু টাকা দাও বাহিরে খরচ করার জন্য। না, আমার টাকা আছে আমার কাছে। তাও বাবা কিছু হাজার টাকা দিয়ে দেয়। তা নিয়ে চলে আসে আস্তানায়। একটু পরেই ওদের সবার বস আসে। আকাশ, তুমি কি নেতাকে মেরেছো? হ্যাঁ, ও যা করেছে তার জন্য ওকে মারতে হলো। এখন কি করবে ভাবছো? যারা এরকম করবে তাদেরই মারবো। তবে যাই করিও ভেবেচিন্তে করবে, ঠিক আছে? ওই নিয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, যাও তাহলে। তবে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি জগৎ ছেড়ে দেব। কেন কেন, কি হয়েছে হঠাৎ করে? আপনি তো জানেন আমি এই জগতে এসেছি আমার বাবা মার হত্যাকারীকে খুঁজে বের করতে। তাদের আমি খুঁজে তো পাইনি, কিন্তু আমার পরিবারকে আমি পেয়েছি। কি বলো? এটা তো অনেক খুশির কথা। জি, ঠিক বলেছেন, সেজন্য এই পথ আমি ছেড়ে দেব। কিন্তু তুমি যে বলেছো যারা দুর্নীতি করবে তাদের তুমি শাস্তি দিবে। দেব, এক এক করে। ঠিক আছে, যাও তাহলে। ওইদিকে ইরা ঈশার সাথে আড্ডা দিতে থাকে। তখন, তোকে এত খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি বলতো? কোনো ব্যাপার নেই তো। না না, কিছু তো একটা আছে যা তুই লুকাচ্ছিস আমার থেকে। আরে কি লুকাবো আমি? সত্যি করে বল, তুই আমার ভাইকে পছন্দ করিস? আমি কেন তোর ভাইকে পছন্দ করব? কেন, যখন শুনেছিস আমার একটা ভাই ছিল তখন তো ঠিকই বলেছিলি। তাহলে আমার ভাইয়ের সাথে প্রেম করতি, তাহলে ভাই তো ফিরে আসছে, তাহলে কেন এখন না করছিস? ওই সময় তো মস্কারা করে বলেছিলাম। সবই আমি বুঝি। দেখ, যাই বুঝিস না কেন, আমি কিন্তু ওরকম মেয়ে না, তুই জানিস। রাতের ঘটনা তো আমি কিন্তু দেখেছি। কি? তুই কি ভেবেছিস আমি ঘুমিয়ে গিয়েছি? প্লিজ দোস্ত, কাউকে বলিস না। তাহলে স্বীকার কর, তুই আমার ভাইকে পছন্দ করিস। সবার সামনে মান সম্মান আমার খেয়ে দিস না।
ঠিক আছে, আমি তাহলে বাবা মাকে তোদের বাড়িতে পাঠাবো। এইটাই ভালো হবে, ব্যাপারটা পারিবারিকভাবে হয়ে গেলেই ভালো হয়। তাহলে আজকেই আমি কথা বলবো, তুই তাহলে এখন যা, নয়তো আঙ্কেল আন্টি অযথা চিন্তা করবে। এখন তাড়িয়ে দিচ্ছিস? আগে এই বাড়িতে আসি, সবার আগে আমি তোকে তাড়াবো, বুঝেছিস? তুই চেষ্টায় থাক। দুজনেই হেসে দেয়। ইরাও চলে যায়। রাতের বেলায় নিশা ওর বাবা মাকে সবটা বলতে থাকে। ওনারা বলে, তাহলে তো ভালোই হয়। ইরাকে তো 7 বছর ধরে আমরা চিনি, কিন্তু ইরা কি রাজি হবে? ওটা তুমি আমার উপরে ছেড়ে দাও, কিন্তু তোমার ছেলে রাজি হবে কিনা সেটাই বড় বিষয়। তাহলে ও আসুক আগে, তারপর কথা বলছি। ওই তো ভাইয়া এসে গেছে। আমাকে নিয়ে কথা হচ্ছিল? হ্যাঁ, তোর বিয়ের ব্যাপারে। আমার কি বিয়ের বয়স এখনো হয়েছে নাকি? আমার 22 হলে তোর তো 27 বছর, তাহলে বয়স হয়নি কেন? তাছাড়া আমার বান্ধবীর সাথে তোর বিয়ের কথা বার্তা বলতে যাব। তোর বান্ধবী হচ্ছে 3টা, ওদের মধ্যে কে হতে পারে? তুই নিজেই ভেবে নে কে হতে পারে। আচ্ছা, তোর যাকে ভালো লাগে দেখ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু বাবা মা কি রাজি? আমরা রাজি আছি। কাল যাবো মেয়ের বাড়িতে, একেবারে বিয়ে পাকা করে আসবো। তুইও চল। আরে ভাইয়ার কি দরকার আসার, আমরাই বাকিটা করে নিব। ঠিক আছে, তাহলে আকাশকে আর যেতে হবে না। আমি তাহলে অন্য একটা কাজে যাই, তোমরা না হয় ওই কাজটা শেষ করে নিও। ঠিক আছে, তাই হবে। পরের দিন আকাশ যায় বিকির খোঁজে, আর বাকিরা যায় ইরার বাড়িতে। ওদের বাড়িতে আসার পরে, আরে ঈশা, তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায়? কেন আন্টি, আমি কি আসতে পারি না? আরে এভাবে বলছো কেন? তোমার বাবা মা তো কখনো আসেনি এরকম ভাবে। আপনি আর আঙ্কেল তো সেইম। যাই হোক আন্টি, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি বিষয়? আগে বসি, তারপর বলি। বাবা মা তোমরাও বসো। সবাই বসে প্রথমে কথা বলতে থাকে, কিভাবে কি করবে না করবে তা বলতে থাকে। এবার কাজের কথায় আসি। আমি ইরাকে ভাবি বানাতে চাই, মানে আমাদের বাড়ির বউ করে নিতে চাই। তোমার তো ফুফা বা মামা তো ভাইও নেই, তাহলে? আমার আপন ভাই তো আছে, তার জন্য এসেছি। তোমার তো কোনো ভাই ছিল না, তাহলে হঠাৎ? আচ্ছা, পুরো ব্যাপারটা আমি বলতেছি। পুরো ঘটনা বলতে থাকে। পুরোটা শোনার পরে ওনারা সম্মতি দেয়। তারপরে আকাশের ছবি দেখে ওনারাও পছন্দ করে। তাহলে আঙ্কেল আন্টি, আপনাদের কোনো আপত্তি নেই তো? আপত্তি আর থাকবে কেন? তোমাদের পুরো পরিবার অনেক ভালো, বিশেষ করে তুমি তো আরও ভালো, কিন্তু তোমার ভাই স্বভাবের ব্যাপারে। ওই সব আমার উপর ছেড়ে দিন। ভাইয়ার অলরেডি মাস্টার্স পরীক্ষা দেওয়া শেষ। কিন্তু ইরার কি রাজি হবে? আমার ভাই বলে কথা, ইরা এমনিতে রাজি হবে। তারপরে ওর সম্মতি নিয়েই আমরা এগোবো। ইরা, তোর কোনো আপত্তি নেই তো? না বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। তাছাড়া আঙ্কেল আন্টিকে তো আমি এত বছর ধরে চিনি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা বিয়ের তারিখ ঠিক করে ফেলি। এনারা সবাই মিলে বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তবে বিয়ের দিন আপনাদের অবশ্যই দাওয়াত দেওয়া হবে, সবাই অবশ্যই কিন্তু আসবেন। তারিখ ঠিক করে বাসায় ফিরতে থাকে। ওইদিকে আকাশ একটা মিটিংয়ে আসে, যে মিটিংয়ে সব নেতা আর মাফিয়ার লোক আসে। যারা খারাপ কাজ করে তাদের ডাকা হয়েছে এই মিটিংয়ে। আপনাদের আমি এই জন্য ডেকেছি, আপনাদের বারবার সাবধান করার পরেও আপনারা কেন আগের মতোই আছেন, আমাকে একটু বলবেন কি? সেটা আমাদের ইচ্ছে, আমরা যেভাবে খুশি সেইভাবে থাকবো, তাতে তোর এত সমস্যা কি? বিকি, এভাবে কথা বলতে পারো না তুমি ওনার সাথে। কে উনি যে ওনার সাথে কথা বলতে পারবো না? উনি তো এখানকার বস না। ওই যে চেয়ারটা দেখছো, ওই চেয়ারটার পরেই ওনার স্থান, সেজন্য সাবধানে কথা বলতে শিখো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, আমি সংযত রাখবো, কিন্তু চাঁদাবাজি আর দুর্নীতি না করলে আমরা চলবো কি করে? এটার ব্যাপারেই কথা বলতে এসেছি। তাহলে বস, আমাদের উপায় তো বলে দিন। সহজ উপায়, আপনারা যারা নেতা আছেন তারা একটা ফ্যাক্টরি বা অন্য কোনো প্রতিষ্ঠান খুলে সেখানে কাজ করা শুরু করে দিন।
এতে আপনাদের যত কর্মী আছে তারা সেখানে কাজ করবে। এ তো সম্ভব না। কেন সম্ভব না? আমি এই প্রস্তাব মানি না। না মানলে তো কিছু বলার নেই তোমাকে। আমরা কি তাহলে যেতে পারি? সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে, সেজন্য খাবার খেয়ে তারপর যাবেন। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি দিবেন। ওখানে মাফিয়ার বস ছিল 10 জন আর নেতা ছিল 5 জন, আর ওদের লোক মিলে আছে আরও 200 জনের মতো। সবাইকে দাওয়াতের মতো খাবার দেওয়া হয় 30 মিনিট পরে। আমার থেকে কেমন যেন লাগতেছে। আমার থেকেও মনে হয় দম বন্ধ হয়ে আসতেছে। একে একে সবারই অবস্থা খারাপ হয়ে আসতেছে। সবাই বের হওয়ার জন্য দরজার কাছে আসে, কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়। তুমি কি ওদের? ঠিক ধরেছেন, ওদের ভিতরেই মেরে ওদের সব কিছু ওখানেই শেষ করতে হবে। 1 ঘন্টায় সবাই এক এক করে মারা যায় বিষের কারণে। তারপরে ওই জায়গায় এক এক করে পেট্রোল আরও অনেক কিছু দিয়ে সবাইকে একসাথে জ্বালিয়ে দেওয়া হয়। আমার কাজ শেষ, আমি এখন চাই। এবার যদি সাধারণ লোকজন একটু শান্তি পায়। অবশ্যই পাবে, আমার দোয়া রইল তোমার সাথে। ভালো থাকবেন, আসি তাহলে। ওই দিন মাফিয়া জগৎটাকে পুরোপুরি বিদায় জানিয়ে চলে আসে। ওখান থেকে বাসায় এসে জানতে পারে 4 দিন পরেই বিয়ে। সেই জন্য বাড়ি সাজানোর কাজও চালু হয়ে যায় কিছুক্ষণ পরে। ভাইয়া চলো শপিংয়ে যাব, কেনাকাটা করতে হবে তো। ঠিক আছে চল। ইরা সহ আসে। কোন দিন কি পড়বে সব কিছু আগে থেকেই রেডি করে নেয়। তারপরে সেগুলো নিয়ে ওরা বাসায়ও ফিরে আসে। বিয়ের দিন আনুষ্ঠানিক সব কাজ শেষ হয়েই ওদের বিয়ে হয়। আপনাদের তো দাওয়াত দিলাম, আশা করি সবাই খেয়েছেন। যদি কেউ খাওয়ার বাকি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তাদের আলাদাভাবে খাওয়ানো হবে আবার রাতের বেলায়। বাসরঘর সাজাবে কে? আমরা তো আছি। আমরা তোর বাসর ঘর সাজাবো। আমিও থাকি তোমাদের সাথে। তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমি আবার কি করেছি? কি করেছিস মানে? তুই কি বুঝতেছিস না? আরে না বললে বুঝবো কি করে? কখনো শুনেছিস বউ তার নিজের বাসর ঘর সাজায়? তোরা কখনো শুনেছিস ভাইয়ের বাসর ঘর বোন সাজাতে? এটা তো কোথাও শুনিনি। শুনবি কি করে? এরকম কোনো ঘটনা তো আজও তৈরি হয়নি। তাহলে তুই শুনবি না, তাই তো? দেখ, আমার বাসরাত যদি আমার পছন্দে সাজানো না হয় তাহলে কি ভালো হবে তুই বল? এটা ঠিক বলেছিস, এত সুন্দর করে সাজাবো, কিন্তু লাভ কি হবে? সকালে তো পুরো গরুর গোয়াল ঘরে বানিয়ে ফেলবি। ওইসব হওয়াটাই স্বাভাবিক। তোরা তো বিয়ে করিসনি, সেজন্য জানিস না। আসছে আমার বিয়াতি বান্ধবী রে, বিয়ে করে উনি সব বুঝে গেছে। এখন তোরা যা আর আমার বরকে পাঠিয়ে দে। বাসর ঘর যে সাজিয়েছি তার জন্য টাকা দে। তোরা আমার কাছ থেকে টাকা নিবি? অবশ্যই নিব, টাকা না দিলে যাব না। এটা আমার প্রথম বাসরাত, তোরা এভাবে নষ্ট করিস না। এই নে, একটা আংটি মোটামুটি 15,000 তো পাবি। ওকে বান্ধবী, তোর জামাইকে তাহলে পাঠাচ্ছি আমরা। একটু পরে আকাশ আসে। ইরা সালাম দিয়ে দুজনে মিষ্টি মুখ করে। ওর আমার আংটি নিয়ে গেল বাসর ঘর সাজিয়ে তার মজুরি হিসেবে। আচ্ছা, আমাকে বললি তো আমি টাকা দিতাম। ওরা তো আমার থেকেই নেবে বলেছে, সেজন্যই দিলাম। যাই হোক, কেমন হয়েছে বলো? আমি নিজে পছন্দ করে ওদের সাথে নিয়ে সাজিয়েছি। অনেক সুন্দর হয়েছে, আর সবচেয়ে বেশি সুন্দর লাগছে তোমাকে। তবে আমি কখনো ভাবতে পারিনি। কি সেটা? এই যে আমার বোনের বান্ধবী যে আমার বউ হবে। আমিও কখনো ভাবতেই পারিনি আমার বান্ধবীর ভাবি হওয়ার স্বপ্ন এভাবে সত্যি হবে। এরপরে দুজন জড়িয়ে ধরে। এরপরে কাহিনী আপনাদের না জানাই থাকুক। আপনাদেরও কোনো ভাবনা থাকলে শেয়ার করতে পারেন।